শহরের নামকরা মাস্তান রাফিদের যৌনাঙ্গ কেটে কে যেন ইয়ামিনের ফ্যান অ্যান্ড লাভলি বিজ্ঞাপন পোস্টারের মাঝ বরাবর লটকে রেখে দিয়ে গেছে। পুরো শহরকে যেন তাক লাগিয়ে দিয়েছে এই বিষয়টা। সবাই রাস্তার মাঝে জড়সড় হয়ে বিজ্ঞাপন পোস্টের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কার এত ক্ষমতা বা বুকের পাটা যে রাফিদের মতো মাস্তানের এমন দুর্দর্শ অবস্থা করেছে। আমি কলেজের দিকেই যাচ্ছিলাম, কিন্তু মানুষের হট্টগোল দেখে সেখানেই দাঁড়িয়ে গেলাম। একজন মানুষ থেকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে এখানে? লোকটি বলল, আরে ভাই দেখছেন না কি হয়েছে? শহরের নামকরা মাস্তান রাফিদের যৌনাঙ্গ কেটে কে যেন লটকে রেখেছে ফেয়ার অ্যান্ড লাভলি পোস্টারের মাঝে। শুধু তাই নয়, যে এমন করেছে তার একটা নামের ক্লোন ছেড়ে দিয়ে গেছে, যেটাতে লেখা আছে মাফিয়া গার্ল। লোকটার কথা শুনে থমথম খেয়ে গেলাম, কিন্তু লোকটাকে বুঝতে দিলাম না। ভাই কে এই মাফিয়া গার্ল? তার বিষয়ে কোনো কিছু জানেন কি? লোকটি বলল, ভাই তার বিষয়ে আমি কেন, শহরের ডিবি পুলিশরাও তার কোনো খোঁজ বের করতে পারেনি। এমন ডেঞ্জারাস এই মাফিয়া গার্ল। আগের বারও লোকাল থানার ওসিকে এই অবস্থা করে মেরেছিল। আমি বললাম, ভাই তাহলে তো অনেক খাতারনাক এই মানুষ, এই মাফিয়া গার্ল। লোকটি বলল, হ্যাঁ অনেক খাতারনাক সে। এবার আমি চললাম ভাই, কখন তার কানে পৌঁছে যায় যে আমি তাকে নিয়ে কথা বলছি। পরে সে আমারও এমন ভয়ঙ্কর অবস্থা করবে। ভাই মাপও চাই, দোয়াও চাই। এমন বিভৎস ভাবে মরার কোনো ইচ্ছা নেই আমার। তবে শেষ একটা কথাই বলি, মাফিয়া গার্ল যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। কারণ এই রাফিদ অনেক অত্যাচার করেছে শহরের মানুষকে। এই জালিমের মজা বুঝিয়েছে মাফিয়া গার্ল। লোকটা চলে গেল, আমি এখনো সেখানেই দাঁড়িয়ে আছি। আমার মাথায় খালি একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, যে এমনটা করেছে তার আসলে অনেক বড় বুকের পাঠা। কে এই মাফিয়া গার্ল? না, এই মাফিয়া গার্লের সাথে আমি দেখা করব। তখনই কলেজ ফ্রেন্ড শামিম কল দিল। কিরে বেটা, কই রে তুই? তাড়াতাড়ি কলেজে আয়। আমি বললাম, কেন কিছু হয়েছে নাকি? শামিম বলল, তুই কি রাফিদের বিষয়ে কিছু শুনিসনি? আমি বললাম, হ্যাঁ শুনেছি, আর আমি তো সেখানেই দাঁড়িয়ে আছি। শামিম বলল, বাপরে কি কলিজা মাফিয়া গালের! এমন নামকরা নেতাকে সে এইভাবে কেলিয়ে দিল, আমার তো ভাবতেই অবাক লাগছে। আচ্ছা তুই তাড়াতাড়ি কলেজে আয়। কলেজেও এইসব নিয়ে তোলপাড় চলছে, কারণ রাফিদ কলেজের নেতা ছিল। আমি বললাম, আচ্ছা আমি আসছি, তুই একটু দাঁড়া। ফোন রেখে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। মাথায় এখনো মাফিয়া গালের বিষয়টা ঘুরপাক খাচ্ছে। মাফিয়া গালকে নিয়ে ভাবতে ভাবতে কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছাতেই দেখি শামিম কলেজের গেটে দাঁড়িয়ে আছে। শামিম বলল, যাক তুই এসেছিস, কিন্তু আজ নাকি ক্লাস হবে না রাফিদের বিষয়টা নিয়ে। আমি বললাম, কি এক আতঙ্ক লাগিয়ে দিল মাফিয়া গাল। শামিম বলল, হ্যাঁ রে, সেই রকম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে মাফিয়া গাল। তবে একদিকে ভালোই হয়েছে, রাফিদের মতো জানোয়ারকে সেই সাইজ করেছে। অনেক উড়েছিল বেটা, এবার উড়াউড়ি বন্ধ হয়ে গেছে চিরতরে। এজন্যই বলে বেশি উড়া ভালো না। আমি বললাম, হ্যাঁ রাফিদ অনেক পাওয়ার দেখাতো কলেজে, একদম শিক্ষা দিয়ে দিয়েছে মাফিয়া গার্ল। শামিম বলল, আচ্ছা বাদ দে এখন এইসব, চল নদীর পাড়ে গিয়ে আড্ডা দিব। আমি বললাম, ওকে চল। তারপর দুই বন্ধু মিলে চলে গেলাম নদীর পাড়ে। সেখানে গিয়ে দুই বন্ধু বসে বসে আড্ডা মারছি। হঠাৎই নজর পড়লো আমাদের অপোজিটে বসে থাকে একটা মেয়ের দিকে। সে ল্যাপটপ নিয়ে বসে বসে কি যেন একটা করছিল। মেয়েটাকে ঠিক মতো দেখা যাচ্ছে না, কারণ চুলের কারণে পুরো চেহারা ঢেকে আছে। তবে যতটুকু দেখা যাচ্ছে শরীরের অঙ্গ, ততটুকু দেখেই বুঝে গেলাম যে মেয়েটার গায়ের রং হুরপরিদের মতো। শামিম বলল, এ আকাশ, তুই ওই দিকে তাকিয়ে কি দেখিস? আমি এতক্ষণ ধরে বকবক করেই চলেছি। আমি বললাম, আরে দেখ না, সামনে বসে থাকা মেয়েটার দিকে কেমন মগ্ন হয়ে ল্যাপটপে কাজ করছে। শামিম বলল, আরে এ তো আমাদের কলেজের রামিসা, যে কিনা কলেজের টপার, সবসময় পড়ালেখা নিয়ে মগ্ন থাকে। এখনো নিশ্চয় ল্যাপটপে পড়ালেখা নিয়ে গবেষণা চালাচ্ছে। আমি বললাম, শামিম তুই একটা জিনিস লক্ষ্য করেছিস মেয়েটার? তার চুলগুলো কত লম্বা লম্বা, আর গায়ের রংটাও পুরো দুধে আলতা। শামিম বলল, হ্যাঁ সে আমি অনেক আগে থেকেই জানি, কারণ কলেজের সবাই ওর জন্য পাগল, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। সারাদিন পড়ালেখা নিয়ে পড়ে থাকে, তার কাছে এইসবের কোনো টাইম নেই। আমি বললাম, কিন্তু বন্ধু মেয়েটাকে দেখে আমার ভিতরে কেমন ঘুটাঘুটি হচ্ছে, মনে হচ্ছে জানো মেয়েটা আমার ভবিষ্যৎ বউ হবে। শামিম হাসতে হাসতে বলল, সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না তোর, কারণ আমাদের মতো ছাগলের কপালে এইসব মেয়ে কখনোই জুটবে না। আমি বললাম, আরে জুটবে কি জুটবে না সেই সব পরে দেখা যাবে, কিন্তু এখন চল না ওর সাথে একটু কথা বলে আসি। মনটা না কেমন যেন ছটফট করছে কথা বলার জন্য। শামিম বলল, আরে ভাই তোর কি মনে হয় সে আমাদের সাথে কথা বলবে? আমি বললাম, ভাই তাও চল না প্লিজ।
শামীম বলল আচ্ছা চল। শামীমকে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি ছায়ামূর্তির মতো, কিন্তু তার যেন আমাদের দিকে কোনো খেয়ালই নেই। সে তার কাজে মগ্ন হয়ে আছে। শামীম বলল, এই দেখলি দানবের মতো দুটো মানুষ আমরা তার সামনে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের দিকে কোনো খেয়ালই নেই। রামিসা এমনই, কারোর সাথেই কথা বলে না। আমি বললাম, আরে চুপ থাকতো, আমি কথা বলছি, দেখতে থাক। আমি গলা বড় করে কাশি দিলাম, কিন্তু মেয়েটার কোনো রেসপন্সই দেখতে পেলাম না। মেয়েটা এখনো তার কাজে মগ্ন। এবার শরম লজ্জা ভেঙে সোজা ডাক দিলাম, এই যে শুনছেন। মেয়েটা আমার ডাক শুনে ল্যাপটপ থেকে মাথা তুলে তাকালো। একটা সময় মেয়েটার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু এখন সে আমার দিকে তাকানোই, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে চেহারা। মেয়েটাকে দেখে পুরো শরীর ঠান্ডা হয়ে গেল আমার। ও আল্লাহ, এটা তো মেয়ে না, এটা তো পরী, পালক থেকে ভুল করে নেমে আসা কোনো হুড়পড়ি। মেয়েটি বলল, জি বলুন। আমি মেয়েটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। আমার তো পুরো দুনিয়াদারি যেন নিমিষেই থমকে গেল। আমি চুপচাপ তাকিয়ে আছি মেয়েটার দিকে। তখনই সাইড থেকে শামীম ধাক্কা দিয়ে বলল, আরে আকাশ, তুই কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ। শামীমের কথায় হুঁশ ফিরে আসলো। না না, আমি এখানেই আছি, কোথাও হারাইনি। শামীম বলল, না হারালে বোবার মতো ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস যে। শামীম কথা শেষ করতেই পাশ থেকে মেয়েটা আবার বলে উঠলো, জি বলুন, কি বলবেন? আমি বললাম, না না, কিছু বলবো না, আপনাকে শুধু চেয়ে চেয়ে দেখবো। মেয়েটি বলল, মানে বুঝলাম না। আমি বললাম, আরে মানে আপনার সাথে একটু কথা বলতে চাই। মেয়েটি বলল, জি বলুন, বললাম তো। আমি বললাম, আপনার পাশে কি একটু বসা যাবে আগে? মেয়েটি বলল, পাশে বসে কি করবেন? কি বলতে এসেছেন সেটা বলে প্লিজ চলে যান, আমি এখন পড়া নিয়ে একটু বিজি আছি। আমি বললাম, আচ্ছা থাক, তাহলে অন্য একদিন বলবো। মেয়েটি বলল, আচ্ছা। মেয়েটা আবার ল্যাপটপে মাথা গুঁজে দিল, আর আমি বোবার মতো সেখানে ঠাই দাঁড়িয়ে আছি। আমার যেন ভ্রমই কাটছে না। মেয়েটাকে দেখার পর থেকে পুরোপুরি মাতাল হয়ে গেছি আমি। শামীম বলল, এ আকাশ, চল এবার। আমি বললাম, না আমি যাব না, তুই যা। শামীম বলল, মানে কি আকাশ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি শুনি? আমি বললাম, মেয়েটাকে তাকিয়ে তাকিয়ে দেখবো। শামীম বলল, আকাশ, তোর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? কি সব আবল তাবল বলছিস? হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ হয়তো হয়ে গেছে। শামীম বলল, ও আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? আমি বললাম, আচ্ছা শামীম, একটা কথা বলি। শামীম বলল, বল। আমি বললাম, আমার না মেয়েটাকে কোলে করে উঠিয়ে কাজী অফিসে দৌড় দিতে মন চাচ্ছে, ইচ্ছে করছে এখনই বউ বানিয়ে ফেলি মেয়েটাকে। শামীম বলল, একটা ঠাসিয়ে লাগিয়ে দিব তোর গালে, বেড়া ফাজিল, চল তো এখান থেকে। শামীম আকাশকে টেনে সেখান থেকে নিয়ে আসলো। আমি বললাম, শামীম, এমনটা না করলেও পারতিস, আর একটু দেখতে দিলে কি হতো মেয়েটাকে। শামীম বলল, একদম চুপ তুই, কি সব পাগলামো শুরু করছিস আকাশ? মাথার তারটার কি ছিঁড়ে গেছে নাকি তোর? আমি বললাম, ধ্যাত বেটা, তুই আমার মনের দুঃখ বুঝলি না, থাক তুই। আমি বাসায় গেলাম। শামীমকে ফেলে রেখে সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে ব্যাগ রেখে ওয়াশরুমে চলে গেলাম। একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে না খেয়ে সোজা শুয়ে পড়লাম। মেয়েটাকে দেখার পর থেকে যেন খাওয়া দাওয়ার সমস্ত রুচি উঠে গেছে আমার। বিছানায় শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবতে লাগলাম। মেয়েটাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি আল্লাহ জানে। এক ঘুমে রাত হয়ে যায়, তাও ঘুম ভাঙেনি আমার। শামীম ফোন দিয়ে ঘুম ভাঙিয়েছে। শামীম বলল, আকাশ তুই কি করছিস রে? আমি বললাম, আরে ঘুমাচ্ছি। আকাশ বলল, হ্যাঁ এমনটাই করবি, এইদিকে দুনিয়াদারি পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস, বেটা বলদ। আমি বললাম, আরে কি হয়েছে? শামীম বলল, তাড়াতাড়ি ইউটিউব ওপেন কর, একটা চ্যানেল থেকে মাফিয়া গার্ল লাইভে এসেছে, আমি তোরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি বললাম, কি? তাড়াতাড়ি লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়লাম। তারপর ফোনের ডাটা অন করে শামীমের দেওয়া লিঙ্ক থেকে ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে প্রবেশ করতেই দেখি মাফিয়া গার্ল লাইভে এসেছে। চেহারা দেখা যাচ্ছে না, পুরো মুখ ঢাকা তার। আর তার থেকে বড় কথা, মেকানিক্যাল একটা অটো ভয়েস থেকে সে লাইভে এসেছে। দেখুন, সবার উদ্দেশ্য করেই বলছি, আমাকে ধরা তো দূরের কথা, সেই সব কিছু নিয়ে চিন্তা করলেও ঘাট থেকে মস্তিষ্ক আলাদা করে দিব আমি। আর আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো, নেতা রাফিদের ব্যাপারে কিছু জানানোর আছে আপনাদের। রাফিদ এখনো জীবিত, কিন্তু আজ তার সেই দিন। আগামীকাল শহরের যে কোনো এক স্থানে রাফিদের লাশ আমি ফেলে রেখে যাব। তার লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ার অনুরোধ রইল ডিবি পুলিশের কাছে। আর সর্বশেষ আমি আবারও বলছি, মাফিয়া গালের সন্ধান কেউ করতে যাবেন না, তাহলে কিন্তু রক্তের বন্যা বয়ে যাবে দেশে। তারপর ধুম করে লাইফ কেটে দিল। আমি মাফিয়া গালের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। না, মাফিয়া গালকে যে করেই হোক আমি খুঁজে বের করব।
মাফিয়া গালের এই লাইভ মিনিটের মধ্যেই পুরো দেশে ভাইরাল হয়ে গেল। এক লাইভ যেন পুরো আতঙ্ক ছড়িয়ে দিয়ে গেল মানুষের মনে। সবার মুখে মুখে মাফিয়া গার্ল আর মাফিয়া গার্ল। কে এই মাফিয়া গার্ল? সবার একটাই প্রশ্ন। একটু পর চ্যানেল আর লাইভটা কেটে দিল মাফিয়া গার্ল। পুরো সবকিছু সে ভ্যানিশ করে দিয়েছে। পুরোপুরি উধাও হয়ে গেল সমস্ত কিছু। কিন্তু সবার মুখে মুখে মাফিয়া গার্লের নাম ছড়িয়ে গেছে। ফেসবুক, টুইটার যেখানেই যাই সেখানেই মাফিয়া গার্ল নিয়ে পোস্ট। বাপরে বাপ, এটা কি মেয়ে নাকি মানুষরূপী কোনো চিতাবাঘ, আল্লাহ ভালো জানে। এইসব নিয়ে ভাবতে ভাবতে আরো কিছু সময় চলে গেল। না, এইসব নিয়ে এখন আর ভাবা চলবে না। আগে গিয়ে কিছু খেয়ে নি, বিছানা ছেড়ে উঠে পড়লাম। তারপর হাত মুখ পানি ছিটা দিয়ে এসে কিছু খেয়ে নিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। কে যেন কিছু একটা মেইল করেছে। ঘুমের ঘরে ফোনটা হাতে নিয়ে মেইলটা ওপেন করলাম। দেখলাম একটা ভয়েস মেইল। ভয়েসটা প্লে করলাম। প্লে করতেই আমার পুরো হুশ উড়ে গেল। আমি এক লাফ দিয়ে সোজা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেলাম। মাফিয়া গালে সেই ভয়ঙ্কর আওয়াজে কেউ আমায় মেইল করেছে। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।